আমরা সবাই স্বপ্ন দেখি, তাই না? সৌরজগতের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ছড়িয়ে পড়ার স্বপ্ন। কিন্তু এই স্বপ্নটা সত্যি হবে কিভাবে? চলুন আজ সেই অসাধারণ প্রযুক্তিগুলো নিয়ে কথা বলা যাক, যা আমাদের জন্য মহাকাশের দরজা খুলে দিচ্ছে। স্ক্রিনে যে ছবিটা দেখা যাচ্ছে, এটা কিন্তু কোনো সায়েন্স ফিকশন মুভির দৃশ্য নয়। এটাই আমাদের লক্ষ্য, আমাদের আসল পরিকল্পনা। কিন্তু এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়াটা সহজ নয়। এর জন্য আমাদের কিছু বিশাল ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ পার হতে হবে। তো সবচেয়ে বড় বাধাগুলো কি? আচ্ছা, মঙ্গল গ্রহে একটা স্থায়ী ঠিকানা গড়ার পথে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি বলুন তো? এটা এমন একটা বাধা যা সেই প্রথম দিন থেকেই মহাকাশ গবেষণাকে আটকে রেখেছে। এক কথায় বলতে গেলে সমস্যাটা হলো দূরত্ব। আমাদের সৌরজগৎটা বিশাল, আর আজকের দিনের রকেট প্রযুক্তিতে মঙ্গলে যেতেই তো কয়েক মাস লেগে যায়। আর মহাকাশচারীদের জন্য এত লম্বা একটা সময় কসমিক রেডিয়েশন আর মহাকাশের অন্য সব ঝুঁকির মধ্যে থাকাটা যে কি পরিমাণ বিপজ্জনক তা তো বুঝতেই পারছেন। আমাদের আরও দ্রুত যেতে হবে, মানে অনেক অনেক দ্রুত। তাহলে এই দীর্ঘ যাত্রার সময়টা কমানো যাবে কিভাবে? দেখুন, এর সমাধান কিন্তু আমাদের পরিচিত কেমিক্যাল রকেটগুলোকে আরেকটু ভালো করার মধ্যে নেই, না। এর জন্য দরকার একদম নতুন কিছু, এমন এক শক্তির উৎস যা অনেক অনেক বেশি শক্তিশালী। ব্যাপারটা একটা সহজ উদাহরণ দিয়ে বোঝা যাক। ভাবুন, আজকের কেমিক্যাল রকেটগুলো হলো এক একটা স্প্রিন্টার, মানে দৌড় শুরু করার সময় অসম্ভব শক্তি নিয়ে একটা ধাক্কা দিতে পারে, কিন্তু মহাকাশের মতো একটা লম্বা ম্যারাথনে এদের দম খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়। আর অন্যদিকে নিউক্লিয়ার প্রপালশন হলো সেই ম্যারাথন রানার, যে কিনা একটানা কার্যকরভাবে শক্তি জুগিয়ে যেতে পারে, আর এর ফলে যাত্রার সময়টা নাটকীয়ভাবে কমে আসে। তো এই নতুন প্রজন্মের ইঞ্জিনগুলো আসলে দেখতে কেমন হবে? দেখুন, নিউক্লিয়ার থার্মাল বা এনটিপি এবং নিউক্লিয়ার ইলেকট্রিক বা এনইপি, এগুলো কিন্তু আর শুধু কাগজ কলমের ডিজাইন নয়। সহজ করে বললে, এনটিপিতে একটা রিয়্যাক্টর হাইড্রোজেন গ্যাসকে অসম্ভব গরম করে একটা ধাক্কা তৈরি করে, আর এনইপি বিদ্যুৎ ব্যবহার করে আয়নকে গতি দিয়ে একটা দীর্ঘস্থায়ী ধাক্কা দেয়। এগুলোই হলো সেই মহাকাশ যানগুলোর ভিত্তি, যা আমাদের দ্রুত আর নিরাপদে মঙ্গলে নিয়ে যাবে। আর এই প্রযুক্তির চূড়ান্ত লক্ষ্যটা কি জানেন? ৭৫০ দিনেরও কম সময়ে মঙ্গলে যাওয়া আসার পুরো মিশনটা শেষ করা। ভাবুন একবার, এটা মহাকাশ গবেষণার জন্য একটা সত্যিকারের গেম চেঞ্জার হতে চলেছে। আচ্ছা, নিউক্লিয়ার ইঞ্জিন তো আমাদের গতি দিল, কিন্তু এর ফলে আর একটা বিশাল সমস্যার সামনে এসে দাঁড়ায়। সেটা হলো জ্বালানি। মানে মঙ্গলে গিয়ে আবার ফিরে আসার জন্য একটা মহাকাশযানের যে পরিমাণ জ্বালানির দরকার, তত বড় ফিউয়েল ট্যাঙ্ক নিয়ে পৃথিবী থেকে উড়ে যাওয়াটাই তো প্রায় অসম্ভব। এটা অনেকটা সেই ডিম আগে না মুরগি আগে টাইপের সমস্যা। দেখুন, বেশি জ্বালানি মানেই বেশি ওজন, আর বেশি ওজনকে মহাকাশে পাঠাতে আরও বেশি জ্বালানি লাগে। একটা চক্রের মতো, তাই না? তো এই চক্রটা ভাঙা যাবে কিভাবে? এর সমাধানটা সোজা, কোনো সায়েন্স ফিকশন মুভি থেকে তুলে আনার মতো। মহাকাশে গ্যাস স্টেশন। হ্যাঁ, ঠিকই শুনছেন, ধারণাটা কিন্তু বেশ সহজ। আমরা পৃথিবীর কক্ষপথে আগে থেকেই জ্বালানির একটা ডিপো পাঠিয়ে রাখব। তারপর আমাদের মঙ্গলগামী যানটা সেখানে গিয়ে ডক করবে, ট্যাঙ্ক ফুল করবে, আর তারপর তার লম্বা যাত্রা শুরু করবে। দারুণ না? আর মজার ব্যাপার হলো, এটা কিন্তু আর শুধু পরিকল্পনায় নেই, এটা এখনই ঘটছে। স্পেসএক্সের স্টারশিপের মতো মহাকাশ যানগুলো কিন্তু শুরু থেকেই এই কক্ষপথে রিফিউলিং করার ক্ষমতা মাথায় রেখে ডিজাইন করা হচ্ছে। এটা এতটাই গুরুত্বপূর্ণ একটা ফিচার যা এক গ্রহ থেকে অন্য গ্রহে ভ্রমণকে সত্যি সম্ভব করে তুলবে। কিন্তু একটা ব্যাপার ভাবুন তো, যদি সব জ্বালানি পৃথিবী থেকে নিয়ে যাওয়ার দরকারই না হয়, কি হবে যদি আমরা মহাকাশে গিয়ে স্থানীয় সম্পদ ব্যবহার করতে পারি? এই ধারণাটারই একটা দারুণ নাম আছে, ইনসিটু রিসোর্স ইউটিলাইজেশন বা ISRU। সোজা কথায়, যেখানে যাব সেখানকার জিনিসপত্র ব্যবহার করব। যেমন মঙ্গলে পৌঁছে সেখানকার পরিবেশ থেকেই রকেটের জ্বালানি তৈরি করে নেওয়া। শুনতে এখনও সায়েন্স ফিকশন মনে হচ্ছে, কিন্তু নাসার মক্সি পরীক্ষা কিন্তু অলরেডি মঙ্গলের বাতাস থেকে অক্সিজেন তৈরি করে দেখিয়ে দিয়েছে যে এটা সম্ভব। আচ্ছা, আমরা তো ইঞ্জিন আর জ্বালানির কথা বললাম, কিন্তু মহাকাশে এই সব কঠিন, বিপজ্জনক নির্মাণ বা মেরামতের কাজগুলো কে করবে? মানুষ? না, সব কাজ মানুষের করার দরকার হবে না। এর উত্তরটা হলো রোবট। আর এই রোবটগুলোর আসল শক্তিটা আসবে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই থেকে। যেমনটা আই এর ভূষণ পাটেল খুব সুন্দর করে বলেছেন যে আমরা এখন এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি যেখানে এআই আর শুধু একটা সাপোর্ট টেকনোলজি নয়, এটা এখন রোবোটিক্সের ব্রেন বা মস্তিষ্কে পরিণত হচ্ছে। দেখুন, রোবোটিক্সে একটা বিশাল পরিবর্তন এসেছে। আগেকার রোবটগুলো কেমন ছিল? অনেকটা বোকা যন্ত্রের মতো, শুধু একটা নিয়ন্ত্রিত পরিবেশে আগে থেকে ঠিক করে দেওয়া কিছু নির্দেশ পালন করত। কিন্তু এখন মেশিন লার্নিং আর কম্পিউটিং পাওয়ারের কল্যাণে তারা এখন তাদের চারপাশকে বুঝতে পারে, শিখতে পারে আর সেই অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে পারে। মানে তারা এখন আর শুধু একটা যন্ত্র নয়, বরং আমাদের টিমেরই একজন সদস্য হয়ে উঠছে। আর এই ব্যাপারটা কিন্তু শুধু ফ্যাক্টরির ওইসব ইন্ডাস্ট্রিয়াল রোবটের মধ্যে সীমাবদ্ধ নেই। একটু হিউম্যানয়েড বা মানুষের মতো দেখতে রোবটগুলোর কথা ভাবুন। হয়তো এখনও ভবিষ্যতের কল্পনা মনে হচ্ছে, তাই না? কিন্তু শুনলে অবাক হবেন, ৭৭% প্রযুক্তিবিদ, ৭৭% বিশ্বাস করেন যে খুব শীঘ্রই এরা আমাদের সাধারণ সহকর্মী হয়ে উঠবে, শুধু পৃথিবীতে নয়, মহাকাশেও। আর এই পরিবর্তনটা কিন্তু আমরা যা ভাবছি তার চেয়ে অনেক দ্রুত ঘটবে। আগামী ২-৩ বছরের মধ্যেই হয়তো ল্যাব বা ওয়্যারহাউসের মতো জায়গায় এদের দেখতে পাওয়াটা একটা সাধারণ ব্যাপার হয়ে যাবে। আর ২০৪০-এর দশকের মধ্যে তখন হয়তো এদের সর্বত্রই দেখা যাবে, হাসপাতালে রোগীদের সাহায্য করতে, কনস্ট্রাকশনের কাজ করতে, এমনকি মঙ্গলের মাটিতে নভোচারীদের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা করতেও। তাহলে দেখুন, এই যে এতগুলো প্রযুক্তি, দ্রুতগতির ইঞ্জিন, মহাকাশের রিফুয়েলিং আর বুদ্ধিমান রোবট, এই সবকিছু একসাথে মিলে কি তৈরি করছে? এটা শুধু মহাকাশ ভ্রমণকে সহজ করছে না, বরং একটা সম্পূর্ণ নতুন অর্থনৈতিক দিগন্ত খুলে দিচ্ছে। আমরা বলতে পারি এক নতুন স্পেস ইকোনমি বা মহাকাশ অর্থনীতি। মহাকাশে আমাদের কার্যকলাপের ভবিষ্যৎ কিন্তু অতীতের চেয়ে একদম আলাদা হতে চলেছে। আগে আমাদের লক্ষ্য ছিল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মতো একটা বড়সড় সায়েন্স স্টেশন বানানো, কিন্তু এখন আমরা এর থেকেও বড় কিছু ভাবছি। আমরা এখন মহাকাশে একটা পুরো লজিস্টিক নেটওয়ার্ক তৈরির দিকে এগোচ্ছি, আর এই নেটওয়ার্কের একেবারে কেন্দ্রে থাকবে কক্ষপথে থাকা এই জ্বালানির ডিপোগুলো। শেষ পর্যন্ত এর আসল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হল মহাকাশে একটা টেকসই আর স্থিতিশীল পরিকাঠামো তৈরি করা, এমন একটা সিস্টেম যা শুধু বৈজ্ঞানিক গবেষণাকেই সাপোর্ট করবে না, বরং মহাকাশে ম্যানুফ্যাকচারিং, ট্যুরিজম, এমনকি গ্রহাণু থেকে খনিজ আহরণের মতো একদম নতুন নতুন শিল্পের দরজাও খুলে দেবে। তাহলে পুরো বিষয়টা যদি আমরা এক জায়গায় আনি, আমাদের বহুগ্রহের ভবিষ্যতের পথে এগোনোর জন্য ৩টি মূল স্তম্ভ আমরা দেখতে পাচ্ছি। ১. পরবর্তী প্রজন্মের প্রোপালশন বা চালিকা শক্তি। ২. মহাকাশের লজিস্টিক্স এবং রিফুয়েলিংয়ের ব্যবস্থা। আর ৩. এই সব কিছুকে সম্ভব করার জন্য উন্নত এআই এবং রোবোটিক্স। এই ৩টির সমন্বয়ে কিন্তু আমাদের মহাকাশের ভবিষ্যৎ নির্ভর করছে। এই প্রযুক্তিগুলো হয়তো আমাদের মঙ্গলে পৌঁছে দেবে, কিন্তু তারপর কি? মহাকাশে আমাদের দক্ষতা যখন আরও বাড়বে, তখন কি আমরা আরও দুঃসাহসিক সব ধারণা নিয়ে ভাবব? যেমন চাঁদের বুকে বিশাল ইলেকট্রোম্যাগনেটিক লঞ্চার তৈরি করা, যা দিয়ে মহাকাশের আরও গভীরে জিনিসপত্র ছুঁড়ে পাঠানো যাবে। আজ আমরা যে ভবিষ্যৎটা তৈরি করছি সেটা তো কেবল শুরু। আসল সম্ভাবনা যে কতটা বিশাল তা হয়তো আমরা এখন কল্পনাও করতে পারছি না।